পর্যটকরা আগ্রহ প্রকাশ করেননি। তো ওইখানে হচ্ছে রাতে থাকা নিষেধ ছিল, যার কারণে পর্যটকরা যায় না আর কি। তো এখন তো আবার শুরু হয়েছে, রাতে পর্যটকরা যাইতে পারবে, থাকতে পারবে, এই আর কি। আচ্ছা, এইখানে হচ্ছে যাই হোক, তবে হচ্ছে ডিসেম্বর 1 তারিখ থেকে আগামী জানুয়ারির 31 তারিখ পর্যন্ত, মানে এই 2 মাস টোটাল রাতের বেলা হচ্ছে সেন্ট মার্টিনে আপনি রাত্রি যাপন করতে পারবেন। ফলে প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়েছে জাহাজের চলাচল আর কি। যাই হোক, জাহাজ চলুক, যাওয়া যাবে। এবার হচ্ছে টেকনাফে আবার কি হলো। আচ্ছা, সেন্ট মার্টিন থেকে ফেরার পথে স্পিড বোট ডুবি, মায়ের মৃত্যু। আচ্ছা, এটা তো অনেক রিস্কের ব্যাপার, যারা হচ্ছে যে স্পিড বোটে যায় অথবা ট্রলারে যায় সেন্ট মার্টিন। জাহাজে যাওয়াই বেটার মনে হয়, তারপরে অনেকে যায় অ্যাডভেঞ্চার আর কি। কক্সবাজার টেকনাফে সেন্ট মার্টিন থেকে আসার সময় মাঝ সাগরে স্পিড বোট ডুবে যায়, সেখানে মা মেয়ের মৃত্যু আর কি। তো গতকাল 11:30টার দিকে সেন্ট মার্টিন মানে মাঝ সাগরে স্পিড বোট ডুবে যাওয়ার ঘটনা ঘটে। অনেক সময় দেখা যায় অনেক বড় বড় ঢেউ থাকে, তো তো সেক্ষেত্রে হচ্ছে এই ঘটনাগুলো ঘটে। তো দেখি কি লেখছে। আর যারা মারা গেছে তারা হলেন গিয়ে সেন্ট মার্টিনের ডেলপাড়া 3 নং ওয়ার্ডের বাসিন্দা মরিয়ম খাতুন, বয়স ছিল 35, এবং তার শিশু মাহিমা 5 বছর বয়স। ছোট বাচ্চা আর কি, ছোট বাচ্চা সাথে মা, দুজনেই মারা গেছে। তো স্থানীয় সূত্রে জানা গেছে সেন্ট মার্টিনের ডেলপাড়ার বাসিন্দা মরিয়ম খাতুনের বিবাহ হয়েছিল ঢাকাতে। তো তিনি সেন্ট মার্টিনে তার বাবার বাড়িতে বেড়াতে আসেন। গতকাল হচ্ছে ঢাকার শ্বশুর বাড়ি ফিরে যাওয়ার জন্য রওনা হয়েছে। পথিমধ্যে এই সাগরে স্পিডবোট ডুবে যাওয়ার ঘটনা ঘটে। তখন হাসপাতালে 4 জনকে নিয়ে আসা হয় 12টার দিকে। হাসপাতালে আনার আগেই 2 জনের মৃত্যু হয়। এই ঘটনায় উদ্ধারকৃত নুফাইদা 6, মাহমুদা 9 নামে আরো 2 জন শিশু ছিল। তো ওরা মোটামুটি আশঙ্কা মুক্ত আর কি। এই হচ্ছে কথা। তো আরেকটা হচ্ছে দুপুর পর্যন্ত যেমন থাকবে ঢাকার আবহাওয়া, এটা নিয়ে একটু কথা বলা দরকার। দেখি কি বলছে এখানে। আবহাওয়া ভবনের একটা ছবি দেওয়া আছে আবহাওয়া অধিদপ্তরের। যাই হোক, তো এটা একটু দেখি। ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার 2 ডিসেম্বর সকাল 7টা থেকে, মানে আজকে সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেয়া পূর্বাভাসে হচ্ছে যে তথ্যগুলো জানাবো, এই তথ্যগুলো বলা হয়েছে। পূর্বাভাসে বলা হয় ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে, সেই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, এমনটাই বলা হয়েছে। এ সময় দক্ষিণ পূর্ব দিকে থেকে 6 থেকে 12 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। বাতাসের একটু থাকবে, তো হালকা বাতাস, ঠান্ডা বাতাস থাকতে পারে, হালকা পাতলা আর কি। এদিকে সকাল 6টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় 20.4 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডায় অনুভূত হয়েছে জন্যই। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল 65%। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি সেলসিয়াস। আর সবশেষে সারা দেশের জন্য দেওয়া 120 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ
আর সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের পূর্বাঞ্চলে হালকা কুয়াশা পড়তে পারে। আর সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি কমতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এটা আগে জানছিলাম একটু, এই আর কি। বৃষ্টির পূর্বাভাস সিলেট নয়, ঢাকাতেই শুরু হবে বিপিএল। বিপিএল খেলা নিয়েও তো অনেক দেখলাম। দেখি তো কি বললো। সিলেট নয়, আর বরং ঢাকাতেই শুরু হবে বিপিএল। ঢাকাতে তো হয় নাকি? হ্যাঁ, 12তম বিপিএল চল নাকি? 12তম বিপিএল এর নিলাম শেষ হয়েছে। নাইম শেখ, তাওহিদ হৃদয়, লিটন দাসের নিয়ে তুমুল আলোচনার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানালো বিসিবি আর কি, যা এবারের আসরের সূচিতে বড় পরিবর্তন এনে দিল। তো প্রাথমিক পরিকল্পনায় সিলেট দিয়ে শুরু হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে বদলে গেল মঞ্চ, মানে ক্রিকেটের মাঠ। 26 ডিসেম্বর পর্দা উঠছে ঢাকাতেই। আচ্ছা, 26 তারিখ থেকে হচ্ছে বিপিএল খেলা শুরু হবে। তো বিসিবির এই সিদ্ধান্তের পেছনে রয়েছে সরল কিন্তু গুরুত্বপূর্ণ কারণ। আবাসন সংকট। আচ্ছা, আবাসন সংকটের ব্যাপারটা বলা হয়েছে আর কি। ঠিক সিলেটে হয়তো বা আবাসন সংকট রয়েছে, এই জন্য সিলেটে দেয়নি। ঢাকাতে তো এই সংকটটা নাই। তো ঠিক ওই সময় সিলেট চিকিৎসকদের একটি আন্তর্জাতিক সম্মেলন থাকায় শহরের হোটেলগুলোতে প্রয়োজনীয় রুম পাওয়া সম্ভব হচ্ছে না। ফলে দল, কর্মকর্তা, সম্প্রচার সহ বিপিএল এর বড় কাফেলাকে সঠিক সুবিধা দেওয়া ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। আচ্ছা, যাই হোক, তো ওইখানে হয়তো বা কোনো এই সমস্যাগুলোর কারণে থাকার সুযোগ হইতেছে না আর কি। তো বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ওই ইফতেখার রহমান মিঠু এই বিষয়ে নিশ্চিত করে জানিয়েছে যে তারা সিলেটে হচ্ছে পর্যাপ্ত রুম, লজিস্টিক সাপোর্টের নিশ্চয়তা পায় নাই। তাই বাধ্য হয়েই প্রথম পর্ব ঢাকায় সরিয়ে আনতে হয়েছে আর কি। যাই হোক, ঢাকাতেই তাহলে বিপিএল ম্যাচ শুরু হবে। নতুন সূচি অনুযায়ী ওই প্রথম 4 দিন ম্যাচ হবে ঢাকায়, এরপর 5 দিন সিলেট পর্ব। আর সেখানে দর্শকদের ভিন্ন আবহাওয়া উপহার দেওয়ার পরিকল্পনা বোর্ডের। সেখান থেকে বিপিএল এ যাবে চট্টগ্রাম 6 দিনের ম্যাচ সূচি নিয়ে। আর শেষ ধাপে ঢাকা ফিরে এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনাল মিলিয়ে পর্দায় নামবে 1 মাস ব্যাপী টুর্নামেন্ট আর কি। এই টুর্নামেন্ট 1 মাস ব্যাপী চলবে। এই এরপর আছে বিপিএল এ ফিক্সিং রোধে যে পদক্ষেপ নিল বিসিবি। ওইটাও দেখবো একটু তাহলে। আচ্ছা, তারপর হচ্ছে 3 ভেন্যুতে স্থান পরিবর্তনের কারণে ক্রিকেটারদের ভ্রমণ ক্লান্তি পুনরুদ্ধার প্রস্তুতির বিষয়টি মাথায় রেখে প্রথম পর্যায়ের মাঝে থাকবে সংক্ষিপ্ত বিরতি। এটা দরকার, আসলে ওই সংক্ষিপ্ত বিরতি থাকবে। তো এই কথাটাই বলা হয়েছে। আর 2017 সালের পর এই প্রথমবার সিলেট পর্ব দিয়ে শুরু হওয়ার কথা ছিল বিপিএল। তবে পরবর্তী সিদ্ধান্ত এবার রাজধানীর মাঠে হয়ে উঠবে। উদ্বোধনী কেন্দ্রটা হচ্ছে এবার রাজধানীর মাঠেই হবে। পরিকল্পনা বদলেছে কিন্তু উত্তেজনা কমেনি, বরং সূচি পুনর্গঠনের বিসিবির দ্রুত পদক্ষেপই আসন্ন বিপিএল কেও আরো সুসংগঠিত করে তুলবে। বিপিএল ম্যাচ আসলে দেখা হয় না, তারপরে দেখি আপনাদেরকে আপডেট জানাবো। খালেদা জিয়া আচ্ছা, এরপরে হচ্ছে ওই যে বিপিএল এ ফিক্সিং রোধে যে পদক্ষেপ নিল বিসিবি, এটা একটু দেখি কি পদক্ষেপ আসলে নিল। হ্যাঁ, বিপিএল এর দ্বাদশ আসরে শুরুর আগেই ম্যাচ ফিক্সিং নিয়ে তৈরি হওয়া আলোচনায় এবার নতুন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। নিলামকে ঘিরে অভিযুক্ত স্থানীয় 9 ক্রিকেটারের তালিকা থেকে বাদ দেওয়ার পর এবার পুরো টুর্নামেন্ট
জুড়েই কঠোর নজরদারির ঘোষণা দিয়েছে বোর্ড। বিপিএল এর প্রত্যেক দল থাকবেন 2 জন করে সিআইডি সদস্য। এজন্য ইউনিফর্ম পরিহিত কর্মকর্তা এবং অন্যজন সাদা পোশাকে। খেলার সততা রক্ষায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবি সহসভাপতি সাখাওয়াত হোসেন আর কি। তো যাই হোক, অনেক সময় দেখা যায় খেলার মধ্যে ফিক্সিং হয়, ওই ব্যাপারগুলো যাতে না হয়, তো এই জন্য এই উদ্যোগ নেয় আর কি। রোববার ঢাকার একটি হোটেলে নিলাম শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাখাওয়াত বলেন, ফেয়ার প্লে নিশ্চিত করতে আমরা নতুন উদ্যোগ নিয়েছি। আমাদের নিজস্ব ইন্টিগ্রিটি ইউনিট তো আছেই, তার পাশাপাশি সিআইডির সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করা হবে। তো সিআইডিও থাকবে এখানে। তো প্রতিটি দলের সঙ্গে একজন করে ইউনিফর্মধারী ও সাদা পোশাকধারী কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। ভালো উদ্যোগ। তো তিনি আরো জানান, সিআইডির আধুনিক প্রযুক্তি ব্যবহার সক্ষমতায় বিসিবিকে এই উদ্যোগ নিতে উদ্বুদ্ধ করেছে। সিআইডি দেশের শীর্ষ তদন্ত সংস্থা। তো হোয়াটসঅ্যাপ সহ যে কোনো ডিজিটাল যোগাযোগ পর্যবেক্ষণের সক্ষমতা তাদের রয়েছে। ফলে লেখা হয়েছে ওরা চায় ফিক্সিং এর কোনো সুযোগ যেন না থাকে, এই জন্য এই ব্যবস্থা নেওয়া আর কি। একই সঙ্গে স্বচ্ছতার ব্যাপারে দৃঢ় বার্তা দেওয়া হয়েছে। ও নারী বিপিএল আয়োজনের ঘোষণা বিসিবি সভাপতি। নারী ক্রিকেট দলে তাহলে বিপিএল হবে মনে হয়, এমনটা তো দেখলাম। তো বিপিএল এর এবারে আসর মাঠে গড়ানোর কথা ছিল 26 ডিসেম্বর। নিলামের আগে থেকেই ফিক্সিং বিতর্কে আলোচনায় থাকা টুর্নামেন্টকে নিরাপদ ও অনিয়ম মুক্ত করতে এই নজরদারি বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, কোনো ফিক্সিং হয় কি হয় না এই ব্যাপারে তো জানা যাবেই। তো তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, এই ইয়াটা প্রথমে বের করছিলাম, দেখার সুযোগ হয় না, এইভাবে একটু আলোচনা করি এটা নিয়ে। তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে উত্তরের জনপদ পঞ্চগড়। একদিনের ব্যবধানে 1.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গেছে। এতে বাড়ছে শীতের প্রকোপ। মঙ্গলবার অর্থাৎ আজকে সকাল 9টায় তেঁতুলিয়ায় 11.7, আগে ছিল 12, আজকে 11.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 3 ঘন্টা আগে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। এদিকে উত্তরের হিমেল বাতাসের সঙ্গে রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থেকে পুরো এলাকা। তো ওইদিকে তো মোটামুটি ভালোই ঠান্ডা পড়ছে, তাইলে কুয়াশাও খুব ভালো পড়ছে অনেক। সকালের দিকে সূর্যের দেখা মিললেও বিকেল 4টা বাজতে না বাজতেই ফের হারিয়ে যায়। পঞ্চগড়ের আশেপাশের জেলায় কয়েকদিন থেকে হিমালয়ের হিমেল বাতাস ঠান্ডা অব্যাহত রয়েছে। ওই সাইডটা যেহেতু হিমালয় আছে, হিমালয় পাহাড় পর্বত, তো নেপালের ওইগুলা, তো ওইখানে হিমালয়ের পাশে থাকার কারণে ওইখানে হচ্ছে ঠান্ডাটা বেশি পড়ে। সকাল সকাল রোদের ঝলমল রোদের দেখা মিললেও তেমন উত্তাপ নেই। ওই শীতকালে এটা হয় নর্মালি যে কুয়াশা আছে, সাথে হচ্ছে সূর্য আছে, কিন্তু আসলে ওইভাবে আবহাওয়া গরম হয় না আর কি, মানে সূর্যের তাপ ঠিকঠাক মতো পাওয়া যায় না ঠান্ডার কারণে। তো গায়ে রোদ লাগবে, তারপরে ঠান্ডা ঠান্ডা মনে হবে আর কি। এই রাতে ও সকালে ঠান্ডার কারণে গ্রামগঞ্জের মানুষ শীতের গরম কাপড় পরিধান করছে। তবে গত কয়েকদিন থেকেই শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ায় কষ্টে দিন কাটাচ্ছে নিম্ন আয়ের মানুষগুলো। যারা আসলে নিম্ন আয়ের মানুষ আছে তাদের তো আসলে কষ্ট হয়ে যায় এই ব্যাপারগুলা। তো তাদের পাশে অবশ্যই সরকার বা দেশের জনগণ সবাই থাকবে আশা করি। এছাড়া দিনের বেলা রোদের দেখা মিললেও কমেনি শীতের তীব্রতা।
সারাদিন ঠান্ডা আবহাওয়া আর বিকেলে শীতের তীব্রতা আরো বৃদ্ধি পায়। এছাড়া শীতের তীব্রতা বাড়ায় হাসপাতালের বহির্বিভাগে আম, প্রতিদিন শীতজনিত রোগের ভিড় থাকছেই। হাসপাতালে প্রতিদিন রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ, যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন আর কি। তো এই বিষয়ে তেঁতুলিয়ার প্রথম শ্রেণীর আবহাওয়া অফিসার হচ্ছে একটা বক্তব্য দেয়, তো কথা বলেন। তো এটা হচ্ছে গিয়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 11.7 ডিগ্রির ঘরে নেমে গেছে। উত্তর হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তর পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। তিনি আরো বলেন, মঙ্গলবার সকাল 9টায় তেঁতুলিয়া সারা দেশের মধ্যে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 11.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এর 3 ঘন্টা আগে সকাল 6টায় তেঁতুলিয়া হচ্ছে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ফলে এই জেলায় তীব্র শীত অনুভূত হচ্ছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল মাত্র 79%। সামনের দিকে তাপমাত্রা আরো কমতে পারে, তো এই আশঙ্কা করা হয়েছে। তো এটার কিওয়ার্ডগুলো ছিল দেশের তাপমাত্রা, শীতের তাপমাত্রা, তেঁতুলিয়ার তাপমাত্রা, পঞ্চগড়। আর এই তো ব্যাপার। তো তেঁতুলিয়াতে আসলে ঠান্ডা অনেকটা ভালোই পড়ছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া মানে উত্তর আর দক্ষিণ। তো এটা তো উত্তরবঙ্গ, তো উত্তরবঙ্গের ওইদিকে হচ্ছে আপনার ওই হিমালয় গুলা থাকার কারণে তো এই ব্যাপারগুলো দেখা যাইতেছে। তো তেঁতুলিয়াতে হচ্ছে ঠান্ডা বাড়ছে, তো ওইদিকে যারা আছেন অবশ্যই সাবধানে থাকবেন। তো শীতকালে হয় কি, ওই অনেক ধরনের হচ্ছে শীতকালে আবার মশার পরিমাণ বাইরে যায়। গ্রামে একটু কমই থাকে, তবে শহরের দিকে শীতকালে মনে হয় একটু বেশি বেড়ে যায় মশা। আর ডেঙ্গুর সিজন বলতে এই ডেঙ্গুর অনেক রোগী দেখা যায় যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। তো এগুলো আর একটু খেয়াল রাখবেন যাতে ডেঙ্গু থেকে একটু সাবধানে থাকা যায়। রাতে ঘুমানোর আগে মশারিটা নিয়ে ঘুমাবেন। তো তাছাড়া হচ্ছে বাড়ির আঙিনা, তারপর অনেক হচ্ছে গাছের মধ্যে যে পানি দিলে টবে পানি জমা থাকে, ওইগুলা থেকে হচ্ছে আপনার ডেঙ্গু এডিস মশা যেটা বলে আর কি, ওইটা জন্মায়। তারপর হচ্ছে নর্মাল মশার মতোই ঘোরাঘুরি করে। তারপর হচ্ছে আপনাকে কামড়ালে ওই মশা হচ্ছে মশার দ্বারাই আপনি আক্রান্ত হবেন আর কি। তো এই সব মিলিয়ে হচ্ছে এই কথাবার্তা বলার জন্যই এখানে ক্যামেরার সামনে আসা। তো তেঁতুলিয়ার ব্যাপারে আর কি বলা যায়, তেঁতুলিয়ার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তো নামছেই। এরপরে আসলে ডিসেম্বরের দিকে আমার মনে হয় আরো কিছু নামবে তাপমাত্রা নিচের দিকে, তাইলে তো আরো ঠান্ডা বাড়বে। তো সেক্ষেত্রে হয়তো বা নতুন করে আরো মানে এই মৌসুমের যে তাপমাত্রা রেকর্ড করে মানে ওইটা হয়তো বা আর একটু বাড়তে পারে, কমতে পারে, এই আর কি। তো এই ব্যাপারগুলা তো হচ্ছে যে আবহাওয়া অধিদপ্তর আছে, ওনারা হচ্ছে দেখবেন। আর যারা আছেন তারা তো অবশ্যই একটু প্রিপারেশন নিয়ে থাকবেন। আর গত কয়েকদিন ধরে কিন্তু তাপমাত্রা মোটামুটি ভালোই বাড়তেছে, এমনটা তো দেখলেন সবাই। তো এটা আসলে শেষ পর্যন্ত কতটুকু কমবে বা কি, এটা তো সামনে তাপমাত্রা আসলে কমলে বোঝা যাবে আর কি। তো শীতের তীব্রতা আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। সবাই নিজের যত্ন নেবেন। অনেকের হচ্ছে হাত পা ফাইটে যাওয়ার সমস্যা থাকে, তো এই ব্যাপারগুলো নিয়ে একটু সচেতন থাকার ট্রাই করবেন। দেখেন এটা কি অবস্থা হয়। তো এই তো আজকের মতো আর কি বলা যায় এগুলা নিয়ে। আচ্ছা, যা বলতেছিলাম এটা তো 3 নাম্বার পার্ট। তো
আজকে হচ্ছে ওই টানা 7 দিন তেঁতুলের তাপমাত্রা নিয়ে একটু আলোচনা করি। 13 ডিগ্রির গড়ে তেঁতুলিয়ার তাপমাত্রা, ওটা তো গত কয়েকদিন আগেই ছিল। তো এটা নিয়ে বলেছে হিমালয় অঞ্চল থেকে বয়ে আসা হিম বাতাসে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেগে বসছে শীত। কয়েকদিন ধরে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতেছে। তো এখানে তো বেশ ভালো ঠান্ডা। তো আর এই বিশ্ব আর কি খবর, যুদ্ধ নিয়ে সিরিয়ার চাপ কমাতে ইসরায়েলের 50 কোটির বেশি মানুষ অনাহারের ঝুঁকিতে। কোন জায়গায় এটা? যাই হোক, আদালতে হাজির হলেন নেতানিয়াহু আবার আদালতে হাজির হয়েছে। এটা আবার কিসের জন্য দেখি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আদালতে হাজির হয়েছেন আর সোমবার মানে 1 ডিসেম্বর তেল আবিবের আদালতে হাজির হন তিনি। প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাওয়ার আবেদন করার পর এটি তার প্রথম আদালত উপস্থিতি। ও আচ্ছা, ও ক্ষমা চাইছে, এটা হচ্ছে প্রথম উপস্থিতি আর কি। তো ওইখানে গিয়ে হচ্ছে হাজিরা দিছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে আর কি। তো রয়টার্সের মাধ্যমে এই খবরগুলো আসলে নিশ্চিত হয় আর কি। নেতানিয়াহুর এই পদক্ষেপের কেন্দ্র করে ইসরায়েলে ব্যাপক রাজনৈতিক বিতর্ক ছড়িয়ে পড়ছে। তো বিরোধীরা বলছে দোষ স্বীকার না করে ক্ষমা চাওয়া গ্রহণযোগ্য নয়। তো আগে তো দোষ স্বীকার করা লাগবে, পরে হচ্ছে ক্ষমা চাওয়া লাগবে, এই হচ্ছে ব্যাপার। প্রয়োজনে তাকে রাজনীতি থেকে অবসর নেওয়ার শর্তে ক্ষমা বিবেচনা করা যেতে পারে। রাজনীতি থেকে অবসরের কথাও বলা হয়েছে এখানে। আবার ওইখানে কিছু রাজনীতিবিদ দাবি করছেন ক্ষমা চাইতে হলে প্রথমে 2006 সালের আগে জাতীয় নির্বাচন ডাকতে হবে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী যে ছিলেন নাফতালি বেনেট, তিনি বলেন যে ইসরায়েলকে এই বিশৃঙ্খলা থেকে বের করতে চাইলে নেতানিয়াহুর রাজনীতি থেকে সরে দাঁড়ানোর বিচার প্রক্রিয়া বন্ধ করা যেতে পারে আর কি। আচ্ছা, খেলা নিয়ে কিছু আছে কিনা? পুলিশের নজরে 3 ক্রিকেটার, এটা কারা, কিসের জন্য? আচ্ছা, সিরিজ বাঁচানোর আগে যেমন হতে পারে বাংলাদেশের ডেট। আচ্ছা, একটু আজকে তো মেয়েদের খেলাও আছে ফুটবল। তো আগে জানা হচ্ছে পুলিশের নজরে যে 3 ক্রিকেটার, ওটা কি কি আনা বা কিভাবে। তো এই হেলমেট ছাড়া স্কুল চালানো দণ্ডনীয় অপরাধ। আচ্ছা, হেলমেট ছাড়া স্কুটার চালানো দণ্ডনীয় অপরাধ। ছবি ও বিভিন্ন দেখা যায় তারা কেউ হেলমেট পরেননি। স্মিথের স্কুটারে একই সঙ্গে স্মিথ চলতে দেখা গেছে, তিনি তা ব্যবহার করেননি। ও আচ্ছা, এই 3 জন খেলোয়াড়, অস্ট্রেলিয়ান 3 জন খেলোয়াড় হচ্ছে স্কুটি চালাইতেছিল, ওদের মাথায় হেলমেট ছিল না, যার কারণে ওরা আসলে পুলিশের নজরদারিতে আছে। তো ইংল্যান্ড ক্রিকেটারদের এর আগে অস্ট্রেলিয়ান আইন লঙ্ঘনের অভিজ্ঞতাও রয়েছে ও ইংল্যান্ডের 2010 থেকে 11 আসর জয়ের পর কিংবদন্তি ব্যাটার কবিন পিটারসন মেলবোর্নে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর জন্য $239 অস্ট্রেলিয়ান জরিমানা গুনতে হয়েছিল। যাক, এটা খুব ভালো। আসলে নিয়ম তো নিয়মই, নিয়ম সবার জন্যই সমান। যারা ক্রিকেটার তাদের জন্য নিয়মের অন্যজনের জন্য ব্যাপারটা তেমন না। হেলমেট তো পরা হয় সাবধানতার জন্য। তো এর জন্যই পুলিশ হচ্ছে নজরদারিতে রাখছে আর কি। পুলিশের নজরে 3 ক্রিকেটার হয়তো প্রাথমিকভাবে ক্ষমা করতেও পারে, নাও করতে পারে, এটা আসলে বলা যাচ্ছে না। যাই হোক, এগুলা আমাদের দেশের বিষয় না। আমরা আমাদের দেশের ক্রিকেট বা ফুটবল নিয়ে কি আছে দেখি। আচ্ছা, আজারবাইজানের সামনে বাংলাদেশ। আজকে তো হচ্ছে মেয়েদের ফুটবল খেলাও আছে। কয়দিন আগে তো মালয়েশিয়ার সাথে খেললো। যদিও বাংলাদেশ দিন ভালো খেলছিল মালয়েশিয়ার সাথে, কিন্তু 1-0 বলে হারছে বাংলাদেশ।
কিন্তু খেলা মোটামুটি ভালো হয়েছিল। তো মালয়েশিয়ার কাছে 1-0 গোলে হার দিয়েছে। ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ, সাথে ওই মালয়েশিয়ার সাথেই প্রথম খেলা ছিল এবং ওইটাই হারছে এবং হার দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের। আর দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে 2-0 গোলে হারিয়েছে আজারবাইজান। সেই আজারবাইজানের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। তো তার মানে মালয়েশিয়া চাইতে ভালো হচ্ছে আজারবাইজান। তো তাদের সামনে আজকে মাঠে নামবে বাংলাদেশের নারী ফুটবল দলের প্রো টিম। আর আজকে সন্ধ্যায় জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হবে। লাল সবুজদের চতুর্থ ম্যাচ। ফিফা র্যাঙ্কিং এর ভিত্তিতে এগিয়ে থাকলেও 2022 সালের প্রীতি ম্যাচে মালয়েশিয়াকে 6-0 গোলে হারিয়েছে বাংলাদেশ। 2 ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে বাংলাদেশের সঙ্গে ড্র করেছিল মালয়েশিয়া। সেই দলটি ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। ঢাকা জাতীয় স্টেডিয়ামে সেই ম্যাচ হারের পর দলের অভ্যন্তরে ষড়যন্ত্রের গন্ধ খুঁজছেন নারী দলের প্রধান কোচ পিটার বাটলার। মালয়েশিয়ার চেয়ে এগিয়ে থাকা আজারবাইজানের বিপক্ষে কি আজকে কি করবে দুই সফর জয়ী দল? উত্তরটা হচ্ছে সময় বলে দিবে সন্ধ্যার পরে। তো 1 থেকে 21 মার্চ অস্ট্রেলিয়া অনুষ্ঠিত হবে এএফসি নারী এশিয়ান কাপ আসরের বি গ্রুপ। এশিয়ার 2 পরাশক্তি উত্তর কোরিয়া ও চীন ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান। 3রা মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু হবে। প্রথমবারের মতো শক্তিশালী দল উত্তর কোরিয়া। যাই হোক, 9 মার্চেও ম্যাচ আছে। আসরের প্রস্তুতির জন্য শক্তিশালী দলের বিপক্ষে নিয়মিত ম্যাচ খেলায় অংশ হিসেবে আয়োজন করা হয়েছে ত্রিদেশীয় সিরিজ আর কি। খুবই বড় খেলার আগে এই খেলাগুলো আসলে আয়োজন করা হয়েছে। দেখা যাক এগুলাতে কতটা ভালো করে বাংলাদেশের মেয়েরা। তো আইপিএল মিনি অকশনে বাংলাদেশের 2 তারকা ক্রিকেটার, তারা কে দেখি। অবশ্যই মোস্তাফিজ এবং সাকিব হওয়ার কথা আর কি, দেখছিলাম একটু। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল মিনি অকশনের জন্য নাম লিখিয়েছেন 1355 জন ক্রিকেটার। নাম লেখানো ক্রিকেটারদের তালিকার ইতিমধ্যেই প্রকাশ করেছে আন্তর্জাতিক কর্তৃপক্ষ, মানে আয়োজক কর্তৃপক্ষ আর কি। বাংলাদেশের 2 তারকা ক্রিকেটারের নাম রয়েছে সেই তালিকায়। আইপিএল এর মিনি অকশনের নাম রয়েছে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তো তাহলে আসি। আইপিএল এর নিয়মিত মুখ সাকিব তিনি। তার ভিত্তিমূল্য ধরা হয়েছে 1 কোটি ভারতীয় রুপি। রয়েছে দেশের অন্যতম সেরা পেসার মুস্তাফিজুর রহমান। ফিজকেও রাখা হয়েছে শীর্ষ বিদেশি খেলোয়াড়ের ক্যাটাগরিতে, তার মূল্য 2 কোটি রুপি। তাহলে সাকিব হচ্ছে ক্যাটাগরি হয়তো অন্যটাই আছে 1 কোটি রুপি, আর ওই শীর্ষ বিদেশি খেলোয়াড়দের ক্যাটাগরিতে আছে মুস্তাফিজুর রহমান, যার ভিত্তিমূল্য ধরা হয়েছে 2 কোটি রুপি। তো বিদেশি ক্রিকেটারদের মধ্যে নামি দামি তারকাদের নাম রয়েছে অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিথ, মেথু শর্টস ও স্টিভ স্মিথদের পাশাপাশি নাম রয়েছে উইকেট কিপার ব্যাটার জশ উইলসের, ইংল্যান্ডের জেমি স্মিথ, জনি বেয়ারস্টো, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাথিসা পাথিরানাও আছেন সেই তালিকায়। সব মিলিয়ে 43 জন বিদেশি খেলোয়াড় সর্বোচ্চ বৃত্তিমূল্যের ক্যাটাগরিতে রয়েছে আর কি। এবারের নিলামে বিশ্বের 14টি দেশের ক্রিকেটাররা নাম লিখিয়েছেন। মালয়েশিয়া থেকেও নাম নিবন্ধন করেছেন একজন, তিনি হলেন বিরানদীপ সিং। উল্লেখ্য, আগামী 16 ডিসেম্বর আবুধাবিতে হবে আইপিএল এর মিনি অকশন। দেখা যাক এবার সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান কোন দলে ডাক পায়, ডাক পাবে না, দেখা যাক, সময় বলে দিবে আর কি। কি দেখলাম যে আইপিএল এর দল পেলেন না বাংলাদেশে কেউই। যাই হোক, এগুলো তো পরের ব্যাপার। এইবার আসি গিয়ে হচ্ছে
সিরিজ বাঁচানোর ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ। ও আচ্ছা, আয়ারল্যান্ডের বিপক্ষে 1-1 সমতায় থেকে এবার সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ সামনে বাংলাদেশের। তো আয়ারল্যান্ডের বিপক্ষে তো 1-1, একটা ওর আয়ারল্যান্ড একটা দিচ্ছে আর বাংলাদেশ একটা দিচ্ছে, তো সমতায় আছে। তো আজকে যারা জিতবে তারাই তো আসলে সিরিজ জয় করবে। তো সিরিজের সঙ্গে বিশ্বকাপে মঞ্চে যাওয়ার আগে এটাই শেষ আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচ। আর সব মিলিয়ে বৈশ্বিক টুর্নামেন্টের আগে কতটা প্রস্তুত হলো বাংলাদেশ, সে প্রশ্ন এখনো উকি দিচ্ছে বটে। আর সাগরিকায় মঙ্গলবার 2রা ডিসেম্বর মানে আজকে দুপুর 2টায় শুরু হতে যাওয়া ম্যাচটি তাই অনেক প্রশ্নের উত্তর দিতে পারে বাংলাদেশকে। আচ্ছা, আজকে দুপুর 2টায় ম্যাচ হবে, কিছুক্ষণ পরেই। আচ্ছা, তারপর টি-20তে বাংলাদেশের বছরটা অম্লদূরতার সঙ্গেই কাটাতে যাচ্ছে। যাই হোক, সময়টা আসলে ভালো যাইতেছে না বাংলাদেশের। তো এটা আসলে অনেক কারণই হইতে পারে, কি কি কারণ আছে এগুলো তো আসলে যারা ক্রিকেট বিশ্লেষক ওরাই ভালো বলতে পারবে আর কি। তো এরপর হচ্ছে টি-20তে বাংলাদেশের বছরটা গেল। দেশে বিদেশে সিরিজ যেমন জিতছেন লিটন দাসরা, তেমনি হারের লজ্জাও আছে তাদের। আইরিশদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটাই বলা চলে বিশ্বকাপ প্রস্তুতির শেষ সুযোগ। তবে টিম ম্যানেজমেন্টের ভাবনাটা ভিন্ন। ওদের ভাবনা আবার কি দেখি। এখানে অনেক কিছুই থাকে। মাসখানেক আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজে চট্টগ্রামে 3-0 ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারছে। তো ওয়েস্ট ইন্ডিজ তো আপনার টি-20-র জন্য মারাত্মক, ওদের যেই ব্যাটসম্যানের একটা দানবীয় ব্যাটসম্যান সবগুলা। ক্রিস গেল যখন ছিল তখন তো অন্য টাইপের, তো ওদের খেলার দাসটাই এমন আর কি, মানে সবগুলাই দানবীয় ব্যাটসম্যান এই টাইপের। তো ওদের সাথে ওরা যে কোনো মানে বিশ্বের যে কোনো দলের হারানোর মতো ক্ষমতা রাখে এমন। তো আইরিশদের বিপক্ষে শুরুটাও হয়েছিল হার দিয়ে বাংলাদেশের। তো পরের ম্যাচে জেতার সিরিজে এখন ঘুরে দাঁড়িয়েছেন বাংলাদেশ। যেহেতু একটা হারছে তারপরে জিতছে, তো এখন মোটামুটি 50-50 চান্স আছে দুই দলেরই। যারা জিতবে তারাই, মানে লাস্ট ম্যাচ আর কি আজকে, যারা জিতবে তারাই তো হচ্ছে সিরিজ জয়ী হবে আর কি। আর দুই সিরিজের প্রতিপক্ষেরই কাছেই চ্যালেঞ্জ আর কি, এটা বিশ্বকাপের প্রস্তুতির দিকে দলটাকে কতটুকু এগিয়ে রাখলো সেই প্রশ্নই এখন গুরুত্বপূর্ণ। তো দেখা যাক এখন কোন দল কেমন খেলে, এটা তো সময় বলে দিবে। আর মাত্র 2-1 ঘন্টা বাকি, তারপর ম্যাচ হচ্ছে মাঠে গড়াবে, দুই দলের খেলা হবে। দেখি খেলায় কি হয়, পারলে খেলা দেখবো না, দেখি আপনাদের আপডেট দেওয়া যায় কিনা এই ব্যাপারে আর কিছু। আর সিরিজ বাঁচানোর ম্যাচের কারণে সেরা একাদশে নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। সেরা একাদশ কে কে থাকবে, আচ্ছা ওইগুলা দেখি, নামগুলো একটু দেখবো না আমরা। গেল ম্যাচের একাদশ থেকে নুরুল হাসান সোহানকে বদলে একাদশে দেখা যেতে পারে শামীম হোসেন পাটোয়ারিকে। আচ্ছা, নুরুল হাসান সোহান ছিল এরপর আগের ম্যাচে, এইবার হয়তো শামীম হোসেন পাটোয়ারিকে নেওয়া হবে। এছাড়া একাদশে পরিবর্তন আসার খুব একটা সম্ভাবনা নেই বললেই চলে। পেস বোলিং এ মোস্তাফিজের সঙ্গে দেখা যাবে সাকিবকে, আচ্ছা ছোট সাকিব। তৃতীয় পেসার হিসাবে খেলবেন সাইফুদ্দিন। ওই দিন সাইফুদ্দিন খুব ভালো খেলছিল, ও তো ম্যাচের টার্নিং পয়েন্ট আসলে ওর মাধ্যমে হয়েছে মনে হয়। ও ভালো কয়েকটা হিট করছে, রান করছে, তো ও খুব ভালো খেলছে ওই দিন। তো বাংলাদেশের সম্ভাব্য একাদশ কে কে থাকতে পারে ওই বিষয়টা একটু জানাই দিই আপনাদের। প্রথম হচ্ছে পারভেজ হোসেন ইমন, তো তার জুটি হচ্ছে গিয়ে তার সাথে তানজিদ হাসান তামিমের। তো দুজনেই খুব ভালো খেলে, তবে মাঝে মধ্যে দেখা যায় বাংলাদেশের ওই ওপেনিংরা যদি ভালো করতে না পারে সেক্ষেত্রে পরে একটা ধস নামে দেখাই যায়, সবাই তো জানেন। আর অধিনায়ক হিসেবে থাকবেন আমাদের লিটন কুমার দাস। তো লিটনের হাতেও জাদু আছে বলা চলে, ও ভালোই খেলে। তারপর সাইফ হাসান,
ও সাইফ হাসান, ও তো দারুণ ব্যাটার। তো ও তো আগে হচ্ছে কিছুদিন আগে দেখলাম যে T20 বিশ্বকাপেই তো ও হচ্ছে ওপেনিং করতো, ওপেনিং এ কিন্তু সাইফ হাসান খুব ভালো করতো। তো ওরে কি কারণে হচ্ছে আবার মিডল অর্ডার নিয়ে আসা হয়েছে জানি না। তারপর আছে তাওহিদ হৃদয়। তাওহিদ হৃদয় খুব ভালো ব্যাটার ছিল, এখন জানি কি হয়েছে জানি না। আম, ও তো খুব ভালো একজন ক্রিকেটার। তো এর মধ্যে হঠাৎ করে মানে খেলা থেকে মানে কেমন একটা ছন্ন ছাড়া হয়ে গেছে আর কি, ফর্মে নাই যেটা বলে আর কি। তো তাওহিদ হৃদয় দলে থাকবে। যাই হোক, ধৈর্য ধরে খেললে হয়তো বর্ষা পাওয়া যাবে। তারপর শামীম হোসেন পাটোয়ারি থাকবেন। তো শামীমের হাতেও বড় বড় শট খেলার মতো থাকে, কিন্তু মাঝে মধ্যেই দেখা যায় বাংলাদেশের পুরা টিমের মধ্যেই ধস নামে আর কি। তারপর আর কে থাকবে, মোহাম্মদ সাইফুদ্দিন, যে পেস বলার সাইফুদ্দিন, এবং হচ্ছে ব্যাটিংও করে খুব ভালো। তারপরে তানজিম হাসান সাকিব। ও আচ্ছা, তানজিম হাসান সাকিব, তো এটা হচ্ছে গিয়া ছোট তামিম ছিল, এটা ব্যাটসম্যান হচ্ছে তামিম, আর তানজিম হাসান সাকিব হচ্ছে কি ওই যে পেস বলার যে ও। সাথে থাকবে শেখ মেহেদী। শেখ মেহেদী ভালো বল করে, এবং ওই ব্যাটিংটাও মোটামুটি ভালোই করে। তারপর নাসুম আহমেদ আছে, নাসুম আহমেদের স্পিন জাদু আছে, সাথে ব্যাটিংটাও মোটামুটি ভালোই করে। আর এদিকে হচ্ছে আমাদের মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমান ব্যাটিংটা ভালো না করলেও বোলিংটা কিন্তু খুব ধারালো। তো বাংলাদেশের কাটার মাস্টার হিসেবে আমরা যারা চিনি, মোস্তাফিজুর রহমান হচ্ছে আছে। তো এই তো বাংলাদেশ আয়ারল্যান্ডের ম্যাচে কি হয় এটা তো আজকেই দেখা যাবে। যাই হোক, এই ছিল কথাবার্তা। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।